রাখে নরম ও মসৃণ। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। প্রথম আলোর নিয়মিত আয়োজন মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে আমি নীলহুরে জাহান আছি। আর আজকের সন্ধ্যায় আমার সঙ্গে আড্ডা দিতে যিনি এসেছেন তার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এবং অপেক্ষার প্রহর অবশেষে আমরা গুণে শেষ করতে পেরেছি। এমন করে বলছি কারণ এটা প্রথমবার তিনি এই মেরিল ক্যাফে লাইভে অতিথি হয়ে এসেছেন। তো আমাদের একটা বড় পাওয়াই বটে। সেই কোথাও কেউ নেই থেকে যার শুরুটা হয়েছিল সেখান থেকে আজকের ফরগেট মি নট। তার অভিনয় কিন্তু চলছেই। অভিনয় রেলগাড়ি যেমন চলছে একই সাথে চলছে তার মুগ্ধতার জাদু ছড়ানো সবার মাঝে। পরিচয় করে দিচ্ছি আজকের অতিথির সঙ্গে। পরিচয় করিয়ে দেওয়ার বিশেষ করে কিছু নেই, তাকে সবাই চেনেন, সবাই জানেন আর সবাই ভীষণ ভালোবাসেন। অনেকগুলো পরিচয় আছে শিল্পী হিসেবে, কিন্তু আমি একজন অভিনয় শিল্পী হিসেবে পরিচয় করে দিচ্ছি বিজয়ী বরকতুল্লাহকে। স্বাগত, কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ নীল, এত সুন্দর করে পরিচয় করে দেওয়ার থ্যাংক ইউ জন্য। সো মাচ ফর কামিং, ফর রিয়েল। থ্যাংক ইউ। আমি এটাই অফিসের সবার কাছ থেকে বারবার শুনছিলাম যে আজকে বিজয়ী আপু আসবে, উনি কিন্তু আগে আসেনি, আজকে ওনাকে আনতে পেরেছি। তো কেমন লাগছে আজকে আমাদের অনুষ্ঠানে আসতে পেরে? এখনো যদি অনুষ্ঠান শেষ হয়নি তাও আগে একটু শুনে নেই যে কেমন লাগছে। ভালো তো লাগছে, কারণ অনেক পরিচিত, অনেক পুরনো মানুষের সাথে দেখা হলো, কথা হলো, তোমার সাথেও দেখা হলো, এখানে বসলাম। আসলে আম, এইভাবে প্রোগ্রাম করা সচরাচর এখন কমিয়ে দিয়েছি, সো তোমাদের জন্যই আসলাম। থ্যাংক ইউ ফর দ্যাট। এবং খুব সুন্দর লাগছে নীল শাড়িতে। আমি আজকে ইচ্ছে করে শাড়ি পরেছি স্পেশালি ফর ইউ। ও থ্যাংক ইউ। এবং আমাদের কিন্তু একটু ম্যাচিং, মানে কন্ট্রাস্ট ম্যাচিং হয়েছে, ইউ লুক ভেরি তাই না? বিউটিফুল। যাই হোক, এই যে লাস্ট যে কাজটার কথা বলছিলাম, চরকিতে ফরগেট মি নট, রবিউল আলম রবি বানিয়েছেন এবং এটি মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের একটা গল্প। এরই মধ্যে কিন্তু খুব প্রশংসা শুনছি এবং সবাই একই সাথে গল্পের প্রশংসা, অভিনয়ের প্রশংসা আলাদা করে করছে, আলাদা করে কিন্তু বিজুরি নামটাও বারবার সামনে চলে আসছে। কেমন লাগছে এই ফিডব্যাক গুলো? ভালোই লাগছে, এই কারণে যে কোনো কাজের পরে তো একটা ফিডব্যাক পাই। তো এই কাজটা যেমন খুব ইম্পর্টেন্ট ছিল, আমরা বহুদিন ধরে এই কাজটা করেছি, বহুদিন ধরে এই কাজের সাথে সম্পর্ক যুক্ত হয়েছি। শুটিং কতদিন হয়েছিল? শুটিং তো হয়েছিল গত বছরের নভেম্বরে, কিন্তু তারও 1 বছর আগের থেকে এটার প্ল্যানিং, প্রিপারেশন। হ্যাঁ, আই এম দ্য ফার্স্ট পারসন, আমি জানি যে আমি কাস্টিং হয়েছিলাম। ওয়াও, ওকে। দেন তারপর অন্যান্য এই প্রজেক্টের আসলে অনেক চেঞ্জেস হয়েছে স্ক্রিপ্টে। আচ্ছা। সো স্ক্রিপ্টের চেঞ্জেস এর পরে তারপরে ফাইনালি যেটা দাঁড়িয়েছে সেটাই দর্শকরা এখন দেখতে পেয়েছে। তার মানে একদম প্রথম, যেহেতু প্রথম গল্প ভাবনার সময় থেকেই আপনি একদম কনস্ট্যান্টলি আছেন। স্ক্রিপ্টটা কেন ভালো লেগেছিল যেটার জন্য এটা করতে রাজি হয়েছেন? প্রথমে তো একদম ফার্স্ট অফ অল যে গল্পটার সূচনাটা খুবই এই ভাবনাটা নিয়েই হয়েছিল যে আমাদের সমাজের বিষণ্ণতা, মেলাঙ্কলি, এই জিনিসগুলিকে না আমরা প্রশ্রয় দেই না, বা আমরা নোটিসই করি না, বা আমরা এটাকে অ্যাকনলেজও করি না কার ভেতরে কিভাবে ঘটছে। এবং তাদের ধরো একটা ডিসফাংশনাল ফ্যামিলিতে বেড়ে ওঠা কোনো ছেলে মেয়ের ভবিষ্যৎ বা তাদের ডিসিশন কেন কিভাবে নিচ্ছে, এই কোয়েশ্চেন গুলি থেকে যায়, কিন্তু কেউ তাদের মানসিক ভাবনাগুলো বিচার করি না। তারা যে পরিমাণে ধরো মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে পার করছে, সেইগুলি আমরা কখনো তাদের নোটিসই করি না। এবং আমার কাছে মনে হয় যে এই ধরনের কাজ নিয়ে খুব কম কাজ হয়েছে বাংলাদেশে। যদিও এখন যেমন তাও মানসিক স্বাস্থ্য এই শব্দ দুটো আমাদের মাঝে একটু পরিচিত, এখন আমরা একটু কথা বলতে পছন্দ করি, ট্রেন্ড করার চেষ্টা করছি যেটা নিয়ে কথা হোক, কিন্তু তারপরেও আসলে কথা যতটা হয় ততটা অনুভব কি আসলে হয় আমাদের মধ্যে, কি মনে হয়? এখন যে কথা বলছি সেটাই বা কম কি, কথাটা বলাটা উচিত। আসলে এটাতে এক ধরনের বিষণ্ণতা, একটি রোগ আমরা যখন দেখেছি, ডিপ্রেশন। সো এই ডিপ্রেশনের ভেতর দিয়ে যে ইয়াং ছেলেমেয়েরা যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটার পরিণতি কি হতে পারে, তো এগুলো নিয়ে আসলে কথা বলা উচিত। তার জন্যই আমার স্ক্রিপ্টটা ভালো লেগেছে। এই স্ক্রিপ্টের মূল গল্প এবং এই মূল ধারণাটাই এটা ছিল যে এটাকে আমরা হাইলাইটেড করব। স্ক্রিপ্টের এই জায়গাটা ভালো লাগা সেটা বুঝতে পেরেছি এবং প্রত্যেকটা মানুষই জীবনে কোনো না কোনো একটা সময় ডিপ্রেশনের একটা পর্যায়ে পার করে। সো ব্যক্তিগতভাবে কোনো কিছু কি কাজ করেছিল এটার সাথে, বা করার সময় ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা কি কাজে লাগানো গেছিল? হ্যাঁ, ভীষণভাবে।
কিরকম? আমরা একটু শুনতে চাই। আমরা না আমরা অনেক সময় মনে করি কি বিষণ্ণতা হচ্ছে একটা ফ্যাশন, বা আমরা একটা এটাকে ট্যাব মানে কি কি মানে মনে করে যে তুমি কেন বিষণ্ণ হবে, তোমার তো কোনো চাহিদা নেই। আসলে একেকটা ঢং মানুষ একেক করছে, রকম, হ্যাঁ, এই বিষণ্ণতা কি টাইপের আমরা এরকম। ভাবনা থেকে অনেক সময় বলি। কিন্তু আসলে কার ভেতরে যে কি আছে কেউ জানে না। পৃথিবীতে অনেক মানুষ আছে কেন আত্মহত্যা করছে, তার কি চাওয়া ছিল জীবনে এটাই বের করতে পারেনি। তো আমার ব্যক্তি জীবনের সাথে তো অনেক ক্ষেত্রেই মিলে যায়, কারণ আমার আমার একটা মেয়ে আছে, সন্তান আছে, আমি তো তার মা, তাই না? তো ওর অনুভূতিগুলিও অনেক সময় আমার ভেতরে আমি ধারণ করতে পেরেছি, যে ওই জায়গাটায় নেমে যে ও কি চিন্তা করতে পেরেছে বা পারে কিনা, ওকে আমি বুঝতে পারি কিনা। ওই জায়গায় যেয়ে সবকিছু মিলিয়েই আম কিছু, কিছু ঘটনা তো ব্যক্তি জীবনের সাথে মিলে যায়ই, তাই না? অবশ্যই। ওয়েল সেই বিষণ্ণ বছরের কথা যদি বলি, যেটা হয়তো আপনার জীবনে কখনো এসেছিল, যেটা হয়তো এখন বলতে গিয়েও মনে পড়ে যাচ্ছে যে আচ্ছা আমার ওই সময়টা বিষণ্ণতায় কেটেছে। তখন কোন জিনিসটা সাপোর্ট করেছিল বের হয়ে আসার জন্য? কাউকে পাশে পেয়েছিলেন নাকি নিজেই নিজেকে সাহায্য করতে হয়েছিল? আম আমার বাবার মারা যাওয়ার পর থেকেই তো মানে আমার জীবনে অনেক ওলটপালট এসেছে। তো ২০২০ সাল থেকে। তারপর আমি আমার মাকে নিয়ে অনেক স্ট্রাগল করেছি। আ সবকিছু মেইনটেইন করেই করতে হয়েছে। তো আমার মা মারা যাওয়ার পরে ১ম প্রজেক্ট এটা আমার। সো আ অনেক ক্ষেত্রেই তো মানে রিলেটেড আমার জীবনে একটা আলাদা একটা জায়গা করে নেয়ার মতো 'ফরগেট মি নট'। কাউকে পেয়েছি কিনা বলতে গেলে উম হ্যাঁ, আমি আমি মনে করি যে আম আমি ডাক্তারের সাহায্য নিয়েছি। তো আমি তো বুঝতে পেরেছি যে আমার এভাবে চলতে দেয়া যায় না আমাকে। আর আমার পরিবার সবসময় আমার সাথে ছিল। একদম। মানে আমি মানে পরিবারের সাপোর্ট ভীষণ, ভীষণ ভাবে পেয়েছি। দ্যাটস গ্রেট। ওয়েল আমরা বিষণ্ণতার দিকেই ঢুকে যাচ্ছি। বিষণ্ণ কথা শুনতে, শুনতে আমার স্টিল মনে আছে। আই এম রিয়েলি সরি অ্যাবাউট আঙ্কেল অ্যান্ড আন্টি বোথ। আন্টির ব্যাপারটার সময় আমার মনে আছে দিনার ভাই আমার গেস্ট ছিলেন। তার মনে হয় কয়েকদিন আগেই খবরটা শুনেছিলাম। তো উনাকেও জিজ্ঞেস করছিলাম যে আপু কেমন আছে? এনিওয়ে এটাও জীবনের একটা অংশ। আমরা এগিয়ে চলি এবং হ্যাঁ, ইটস ভেরি গুড যে কাজে ফিরেছেন এবং কাজটা এমন একটা জিনিস যেটা আমাদেরকে সবকিছু থেকে মোটামুটি একটা হ্যাঁ, হ্যাঁ। ব্রেক দিতে পারে কাজ আমাদেরকে। সেই কাজের প্রসঙ্গেই চলে যাই। আমি হুম, শুরুটা যেটা করছিলাম যে সেই কোথাও কেউ নেই থেকে যে শুরুটা হয়েছিল সেটা সম্ভবত 1993 কিন্তু তারও আগে একটা ছোট্ট চরিত্রে কাজ করা হয়েছিল সুখের ছাড়পত্র। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? কিন্তু অফিসিয়ালি মনে হয় কোথাও কেউ নেই এটাকে আপনি নিজে বলতে হ্যাঁ, স্বাচ্ছন্দ্য বোধ সেটা করেন। তো বলতে পারি। কারণ কোথাও কেউ নেই এর আগে আমি একটি নাটক করেছিলাম। তার নাম সুখের ছাড়পত্র। হ্যাঁ। এবং সেটা আম ফরচুনেটলি আমার জন্য হয়ে গেছে এই কারণে যে আমি আসলে ওটা আরেকজনের ওই ক্যারেক্টারটা আরেকজনের করার কথা ছিল। আচ্ছা। সাবস্টিটিউট হিসেবে আমাকে নেয়া হয়েছিল এবং ওকে। শুটিং এর আগের দিন। হ্যাঁ। তো একদমই অদ্ভুতভাবে ওই ক্যারেক্টারটা আমার করতে হয়েছে। হু, মনে হু। হয় কেউ কাউকে পায়-টায় নাই। আমাকে ওকে। ধরে নিয়ে সামনে ছিলাম। ওর দিয়েছে হুম। এবং আমি তো কিছু বুঝি না। হু, হু। বুঝলে হয়তোবা ভয় পেতাম। কিন্তু আমাকে বলেছে, "পড়ো।" আমি পড়ে দিয়েছি। তখন বলছে, "কালকে বেশ। আসো। কালকে শুটিং এ আসো করে যাও।" তো তো সেটা সেটা চলে অমন গেছে। ভাবে এজন্য হ্যাঁ, অফিসিয়াল বলা হচ্ছে যেহেতু না। আমি ক্যামেরাকে কখনো হ্যাঁ, ভয় পাইনি জীবনে। আমি আগের থেকেই নাচ করি। হ্যাঁ। নাচের সাথে সম্পর্কিত ছিলাম। তো বিটিভিতে সেই কারণেই গিয়েছিলাম। সেই ডিটেইলিং টা আমরা আরো শুনবো। সেই কোথাও কেউ নেই সেই যেটা আমরা বলছিলাম হুমায়ূন আহমেদ এবং একই সাথে আপনার বাবা সেটার প্রোডিউসার ছিল। হুম। আ আমরা আরো গল্প শুনবো অবশ্যই। আমার একটা ব্রেকে যেতে হচ্ছে। আমি ব্রেক থেকে ফিরে এই গল্পটা বাকি শুনছি। দর্শক যারা এতক্ষণ আমাদেরকে দেখছেন কারো মনে কি এর মধ্যে একটা প্রশ্ন আসছে যারা স্পেশালি ক্যাফে লাইভ এর নিয়মিত দর্শক যে কি হলো আজকে? আজকে কিছু একটা ওলটপালট মনে হচ্ছে। আজকে কি বিজয়ী বরকতুল্লাহ হোস্ট? আমি কি গেস্ট? I wish but no আজকে স্পেশালি বিজয়ী বরকতুল্লাহর জন্য আমরা একটু সিট চেঞ্জ করেছি। কেন সেই রিজনটা না হয় আমাদের মধ্যেই থাকুক। আপনাদের জন্য জাস্ট এই পরিবর্তিত প্রেজেন্টেশনটা একটা ব্রেক নিচ্ছি। ব্রেকের পর ফিরছি। সাথেই থাকুন আমাদের গল্প বাকি আছে। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ।
ওইটার জন্য বলবো না বলেছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দেখছেন মেরিল মিল্কস অফ বার প্রেজেন্স ক্যাফে লাইভ। নীল রেজাহান আছি, সঙ্গে আছেন ভিডিও অভিনয় শিল্পী, একই সাথে একজন নৃত্যশিল্পী অ্যাজ ওয়েল। সেই গল্পটাই আমরা শুনবো এখন, এই জন্য সেই পরিচয়টা এখন দিয়ে দিচ্ছি। বিজয়ী বরকতুল্লাহ, যার দুর্ঘটনাবশত আসলে একজন অভিনেত্রী হয়ে যাওয়া হয়েছে। কি সেই দুর্ঘটনা, সেটা এবার আমার মনে হয় শুনবো। একটা দুর্ঘটনা হয়েছিল যেটার জন্য না, ওটা তো অভিনয় নাম সুখের লেখানো। ছাড়পত্র আগে। তারপরে হচ্ছে যে আমি যখন 93 তে একটা অডিশন দেওয়ার একটা প্রচলন শুরু হলো, তখন সব ক্ষেত্রেই নাটক, অভিনয় এবং গানে। তো আমি যখন নাচে গেছি অডিশন দেওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করতে, তখন আমি ভুলবশত নাটকের ওখানে আমার ফর্মটা জমা দিয়ে দিয়েছি। মানে এখানে হচ্ছে একটা ফাইলের এখানে নাচ, এখানে অভিনয়। তারপর বলছে যে তুমি ওই জায়গায় দিয়েছো কেন, তুমি তো ভুল করেছো। তারপরে আমাকে বললো যে তুমি তাহলে অভিনয় দিয়ে দাও। মানে বাই অ্যাক্সিডেন্ট যেহেতু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি অভিনয়ে অডিশন দিলাম এবং আমি আমার ফরচুনেটলি অথবা আমি অনেক ভালো করেছিলাম, মানে আমি জানি না, অনেক ভালো করেছিলাম। তো আমাকে সবাই অ্যাপ্রিশিয়েট করলো এবং আমি যখন আমাকে রবীন্দ্রনাথের রাজা মানে গল্প থেকে একটা মানে লাইন পড়তে বলেছিল এবং আমার এগুলি পড়া ছিল অনেক আগে থেকে। তো আমি যখন নাটকটা আমি যখন বললাম, মানে উচ্চারণ করলাম সেই লাইনগুলো, তারপর আমি বললাম যে আমি আরেকবার পড়ি, আমার মনে হয় ভুল হয়েছে, আমি আরেকটু ভালো করে পড়তে পারবো। তো সাধারণত একবারই চান্স হয়, যাই হোক আমি দুবার পড়েছিলাম এবং আমি ওই অডিশন থেকে দেওয়ার পরেই আমি কোথাও নিয়েই পরে করেছি। বেশ। এবং কোথাও কেউ এর প্রসঙ্গে যেটি বলছিলাম, স্পেশালিটি হলো হুমায়ুন আহমেদ, তার নাটক, এটা মানেই আসলে অনেক কিছু অনেক শিল্পীর জন্য। এবং একই সাথে এই নাটকের প্রোডিউসার, আপনার বাবার কথা শুনছিলাম, বাবার চলে যাওয়ার কথা কিছুক্ষণ আগেই আমাদেরকে বলছিলেন, মোহাম্মদ বরকতুল্লাহ, যিনি একজন নামকরা প্রোডিউসার ছিলেন, অসংখ্য কাজ আছে এবং হুমায়ুন আহমেদের অনেক কাজের সাথেও তিনি যুক্ত ছিলেন। আলাদাভাবে তাদের ফিডব্যাকটা কেমন পেয়েছিলেন? বাবা কি বলেছিল আপনার অভিনয় দেখে স্পেশালি? আমার বাবার সাথে আমার অভিনয় নিয়ে খুব একটা কথা হতো না। আমার বাবা অনেক মানে কেমন হয়েছে, হ্যাঁ ভালো, বাস এইটুকুই বলতো। না ভালো হলে তো বলতামই এটা। আমার মা খুব উৎসাহী ছিল। আর তারপরে হচ্ছে আমার বাবা কিন্তু আমাকে কাস্ট করে নাই। আচ্ছা। হ্যাঁ, আমি হুমায়ুন আঙ্কেলকে বলেছিলাম যে আমি আপনার নাটকে কাজ করতে চাই, কারণ আমি আপনার গল্প, কবিতার, গল্পের বইয়ের মানে অনেক পড়েছি, আমি আপনার ফ্যান, আমি আপনার নাটকে কাজ করতে চাই, যদি সম্ভব হয় তাহলে আমাকে নিয়ে না, আমি কিন্তু এবার অডিশনে পাশ করেছি। তো উনি বলছে আমি দেখি। তো দ্য থিং ইজ দ্যাট যে আমি যে হুট করে অনেক আমাকে বলেছে যে আমি তোমাকে একটা সিন দিব, যদি তুমি করতে পারো তাহলে তোমাকে এটা কন্টিনিউ করবো, নাহলে করতে পারবো না। তা প্রথম দিন যখন শুটিং এ গেলাম আমি, আমারটা ছিল আউটডোরে এবং ইএফপি ভ্যান বলে আমরা তখন যেতাম। তো বিটিভি থেকে ইএফপি ভ্যান নিয়ে আউটডোরে শুটিং এ যেতাম। আউটডোর শুটিং এ যখন গিয়েছি তখন সারাদিন সবার শুটিং দেখছি, আমার শুটিং আর হচ্ছে না। হ্যাঁ, একটা ইয়েতে মানে খোলা একটা জায়গায় শুটিং হওয়ার কথা ছিল, একটা পার্কের মধ্যে। তো সারাদিন হচ্ছে না, তখন আমি বললাম যে আমার শুটিংটা কি করা হবে নাকি হবে না। তখন বল কি, আল্লাহ তোমারটা বাকি ছিল, ওর তো খেয়াল ছিল, ভুলে গেছিলাম, এখন তো লাইট পড়ে গেছে, এখন আর হবে না। তারপরে চলো চলো চলো, যাই হোক তারপরের দিন আবার যে মানে কি পড়বো না পড়বো এটা নিয়ে তো আমি অস্থির হয়ে গেলাম এক সিকোয়েন্সের জন্য। মানে সে কি অবস্থা, সবাইকে বললাম যে আমার শুটিং হচ্ছে। তারপরের দিন শুটিং এক সিকোয়েন্স হলো, যখন আমি টেলিকাস্ট হবে, যখন বসলাম টেলিভিশনের সামনে, তখন দেখা গেল যে আমার ওই সিকোয়েন্স কেটে ফেলে দেওয়া হয়েছে, বড় হয়ে গেছে। তারপর মন ভেঙে গেছে নিশ্চয়ই? ইটস ওকে। হ্যাঁ, তখন বয়স কম ছিল, মন তো ভাঙারই কথা, তাই না? তো না, ইটস ওকে। এইভাবে যদি শুরুটা হয় তাহলে পরবর্তী জীবনে অনেক শক্ত হয়ে যায় আর কি। তো আমার জীবনের প্রথম নাচেরও এরকম ছিল। আচ্ছা। তো নাচে যখন প্রথম আমি বাংলাদেশের ডেলিগেশনে যাব, বাংলাদেশের মানে ডেলিগেশনে অন্য দেশে যাব, তখন অনেক দিন, 18 দিন না 19 দিন, আমরা 20 দিন রিহার্সাল করেছি। তারপরে অনেক শপিং করেছি, তারপরে অনেক নতুন সুটকেস কিনেছি। যখন আমি যাব তার 4 ঘন্টা আগে আমাদের ওই ইতালি যাওয়া ক্যান্সেল হয়ে গিয়েছিল। সো
প্রথমবারের। হ্যাঁ, ইটস ওকে। কিন্তু এরপর তো আরো অসংখ্য হ্যাঁ, সুযোগ এসেছে। হ্যাঁ, তারপর গিভ গিয়েছি। আপটা না করলে আসলে অনেকেই হয়তো প্রথমবার এরকম কিছু হলে আপসেট হয়ে যায় যে তাহলে মনে হয় আমাকে দিয়ে হবে না, ছেড়ে দেয় বা একটা রাগ করে। সো এটাও কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। না কষ্ট যে পাইনি তা না, কষ্ট পেয়েছি। অবশ্যই, কিন্তু আমি মনে করেছি যে অবশ্যই। আমার হয়তোবা আমি লাকি যে আমার হুম, বাবা-মা আমাকে সেই জায়গাটায় সাপোর্ট হুম। করেছে যে জীবনের এটাই সবকিছু না। হ্যাঁ, হ্যাঁ। জীবনটা অনেক বড়, অনেক পথ পাড়ি দিতে হবে। ছোট, হুম, ছোট হুম। দুঃখগুলোকে হজম করতে হবে। অবশ্যই এবং জীবনের বাঁক বদল এটাও আসলে জীবনের অনেক বড় একটা অংশ এবং এমন অনেক বড় একটা বাঁক বদল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়টাতে আমরা যদি দেশের আঙ্গিকে বলি এবং কিছুদিন আগেই যে আ আন্দোলনের প্রসঙ্গ ওটা আমি একটু নিয়েই আসছি। আন্দোলনটা হলো এবং অনেক বড় একটা পরিবর্তন হলো বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। দেশ নতুন করে রিফর্মেশন এর কথা সবাই বলছে। এরই মধ্যে নতুন সরকার গঠিত হবার পরে একটা Facebook গ্রুপ নিয়ে অনেক আলোচনা যেটা আসলে শিল্পীদের। ওই প্রসঙ্গে আসলে কথা বলতে চাই। সেখানে আমরা আলো আসবেই যেই গ্রুপটার নাম, গ্রুপ চ্যাটের নাম সেখানে অনেক শিল্পীদের নাম এবং অনেক ধরনের কথোপকথন। সেই শিল্পীদের তালিকায় একটা পর্যায়ে আপনার নামও ছিল। পরবর্তীতে আপনাকে সেই গ্রুপ থেকে বের করে দেয়া হলো। আ ঠিক কি আসলে ঘটেছিল? বের করে দেয়া কেন হলো? এবং এই পুরো গ্রুপটা নিয়ে আসলে আপনার অনুভূতিটা আগে কেমন ছিল, এখন কেমন? আসলে জিনিসটা না খুব অদ্ভুত। তুমি মানুষ, তোমার ১ম এ কি থাকা উচিত? মনুষ্যত্ব, মনুষ্যত্ব, বিবেক। তোমার বিবেক, তোমার মানবিকতা। যখন আমাদের মানে আমাদের ইন্টারনেট বন্ধ করে দিল, তখন ধরো আমরা নিজের চোখে তো অনেক কিছু দেখছিলাম। ঠিক আছে? আবার অনেক কিছু লুকাতে হলো আমাদের কাছ থেকে সরকারকে, গত সরকারকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা নিজের চোখেই তো অনেক কিছু দেখেছি। তারপরে যখন টেলিভিশনে দেখছি যে তারা বলছে যে না ছাত্রদের উপর কোনো গুলি হয়নি। আমি নিজের চোখে দেখেছি। I হুম, have seen my own eyes তাই না? আমার বাসা থেকেই দেখা যায়। তো তারপরে যখন আমাকে বলা হলো যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাওয়া উচিত। আমি বললাম, "কেন?" বা আমি যেতে চাইনি। তারপরে এরকম একটা গ্রুপ খোলা হলো। আমি লিভ করলাম। তারপর আরেকজনের কাছ থেকে শুনলাম যে ও আপনি লিভ করেছেন। হ্যাঁ, আমার আচ্ছা, নামেই আমার স্ট্যাটাস নিয়ে ওই গ্রুপের মধ্যে লেখালেখি হচ্ছে এবং অসংখ্য কথাবার্তা হচ্ছে যে আচ্ছা। আমি বিভিন্ন দলের থেকে অন্য বিগত মানে আওয়ামী লীগ সরকারের আগের দলের থেকে বাটার খেয়েছি। আমারই মানে আমার আমারই সহকর্মীরা আমাকে নিয়ে বলছে যে এখনো আওয়ামী লীগ সরকারের বিরোধী আছে, তারা লুকিয়ে থাকে। সেই মুখোশগুলি আমরা বের করে নিয়ে আসছি, হ্যান-ত্যান। এরকম নানান কিছু লেখা-টেখা হচ্ছে। তারপরে আমি বললাম যে, "তাহলে আমাকে একটু জয়েন করাও। আমিও কিছু বলতে চাই।" তারপর আমাকে ফাইনালি একটা পর্যায়ে ওই গ্রুপে জয়েন করা হলো। আমি কিচ্ছু দেখি না। আমি খালি লিখেছি যে মানুষের ভিউজ চেঞ্জেস থাকতে পারে। আমার আলাদা দর্শন থাকতে পারে। আমি আলাদা মানুষ হতে পারি। আমার একটা কথা বলার অধিকার থাকতে পারে। আমি কোন দলের কেনা গোলাম না। কেউ বলেনি যে কখনো কেউ বলতে পারবে না আমি কোন সুবিধা নিয়েছি, কোন টেন্ডারবাজি করেছি বা কোনো আর্থিকভাবে সুফল আমি পেয়েছি। একটা টাকাও না। হুম, হুম। শুধু আমার তো ওটা লুকাবার কিছু নেই। আমি মানবিক একটা মানুষ। আমি নিজের চোখে যা দেখেছি সেটা যদি একদম ডাহা মিথ্যা হয়, আমি তো তাদেরকে করতে পারি না। তো আমি সাথে, সাথে আর্কাইভ করে মিউট করে আমি হুম, যাই হুম। হোক আমি একটা লিখেছি যে আমার সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলবে না। তারপরে দেখলাম যে আর্কাইভ করে মিউট করে একদম হুম। রেখে দিয়েছি সেটাকে। তারপরে তো দেখলাম যে কয়েকদিন আগে ফাঁস হলো এবং আমাকে নিয়ে অসংখ্য তাদের মধ্যে কথাবার্তা হয়েছে যে আমার মুখোশ উন্মোচন করা হবে, হ্যান-ত্যান হাবিজাবি। তো আমার আসলে কিছু বলার নাই। এগুলি খুবই মানে ধরো একজনকে সাপোর্ট করা মানে কেনা গোলাম হয়ে যাওয়া না। একজনের সাপোর্ট করা মানে হচ্ছে তার সমালোচনাও করার অধিকার রাখা। অন্ধ হয়ে যাওয়া বা একজনের কোনো মানে কি বলবো? মানে কোনো হুম, অবশ্যই। খারাপ কিছু না দেখতে পারাটার ভালোটাকে ভালো মধ্যে বলা উচিত, একদম, খারাপটাকে খারাপ বলা একদম উচিত। ভালো বলা মানেই আসলে কারো একদম হয়ে যাওয়া নয়। আবার খারাপ বলা মানেই তাকে আসলে শত্রুও মনে করা নয়। শত্রু মানে মনে করা কারো উচিত না। ষড়যন্ত্র নয়। ভালো খারাপ বলাটার আসলে দেখো সবার একটা অধিকার পরিবারের আছে। মধ্যে যদি আমি আমার আম ভাই বা বোনের কোনো ভুল ত্রুটি দেখি, তাদেরকে যদি আমি বলি যে, "তুমি এটা কেন করছো? একদম করো না।" তাই। সেটা যদি কেউ শুনতে না চায়, হুম, হুম। সে যদি করেই যায়, তাহলে তার কাছে যদি একদম হেড অফ দ্য ফ্যামিলির পাওয়ার থাকে, হুম, হুম। তাহলে তো সে স্বৈরাচারী।
তাই না? অবশ্যই খুব সুন্দর আসলে বলেছেন। কিন্তু সেই যে গ্রুপ এবং গ্রুপে থাকা পরবর্তীতে এই যে এই সময়টায় গ্রুপের স্ক্রিনশটটা ফাঁস হওয়া, সেই স্ক্রিনশট কে নিয়েছে এরকমটা নিয়েও কিন্তু এখন জল্পনা কল্পনা হচ্ছে। আ বাট অনেকেই হয়তো অনুমান করছে যে বিজুরি তো ছিল, সে কি নিতে পারে? আমরা কি উত্তরটা শুনবো? বিজুরি কি মানে আমি নিয়েছে? ফাঁস করতে পারি মানে কিনা? এই স্ক্রিনশট গুলা কি আপনার নেয়ার পসিবিলিটি ছিল আমি ফাঁস করতে পারি কিনা? পরবর্তীতে? মানে আচ্ছা, স্ক্রিনশট গুলা যে নেয়ার একটা ব্যাপারটা। খুব সিম্পল জিনিস যখন আমি যদি আমার গ্রুপ থেকে যদি আমি গ্রুপে থাকি, তাহলে মানে আমি যদি এটাকে মানে স্ক্রিনশট নেই, তাহলে আমার নামটা আসবে ইউ। রাইট। তাই না? আমার পুরো নামটা তো আসার কথাই না ওখানে। দ্যাট মিনস ওইটা আমি বিলং করি না। ওই সো ওই মনে হয় ফোনটা এই বা এই ওইটা। এই প্রশ্নটা যাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল হ্যাঁ, অনেক তারা কিছুই অ্যান্সার আসলে বোঝা পেয়েছেন। উচিত। আর জিনিসটা যে আমি সাপোর্ট করি না, তার মানে তো এমন না যে আমাকে এটাকে নিয়ে ধরতে হবে যে কেন তুমি আছো। এরকম তো আরো ১৬০ জন আছে। এরকম অনেকেই আছে যারা সাপোর্ট করেনি। রাইট। এই জিনিসটাও আসলে আবার শোনার অনেকেই দরকার ছিল। আছে তারা একদম ব্রুটালি সেটাকে সাপোর্ট করেছে। রাইট। দ্যাট ইস রং, তাই না? একদমই তাই। আলো আসবে গ্রুপেই যত শিল্পীদের আমরা নাম দেখেছি বলে গণহারে তাদেরকে হেট করাটাও আবার ঠিক নয়। কারণ সবাই মনে, মনে কি ভাবছিলেন সেটা আমরা জানি না। অনেকেই যেমন আপনি যেটা বললেন, অনেকেই আছেন যারা আসলে সাপোর্ট করেনি, আবার অনেকেই আছেন খুব ব্রুটালি সাপোর্ট করেছেন। সো আলাদা করে আসলে কে কি করেছে শুধুমাত্র তার কৃতকর্ম দিয়েই তার বিচার হোক। সব কাজে থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে অনেকেই ছিল। আমি ১ টা ২ টো কমেন্টস একটু ছোট্ট করে পড়তে চাই বা কয়েকটি নাম বলতে চাই যারা দেখছেন। সাজিন আহমেদ বাবু আমাদেরকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস। এমজি বাশির বলছেন, উপস্থাপিকা নতুন জামা পড়েছে, মজাই আলাদা। একদমই নতুন জামা পরিনি। অনেক পুরনো শাড়ি। বাট থ্যাংক ইউ। জায়গা চেঞ্জ করেছি। জায়গা নতুন। ইসরাত নসীন আমাদেরকে দেখছেন। আ বিজুরি আপা, উই আর প্রাউড অফ ইউ ফর ইউর রিনাউন্ড প্যারেন্টস। আপনার বাবা এবং মাকে স্মরণ করেছেন। হুম, প্রোডিউসার মিস্টার বরকতুল্লাহ অ্যান্ড লাইট ড্যান্সার মিসেস জিনাত বরকতুল্লাহ। থ্যাংক থ্যাংক ইউ ইউ। সো মাচ আজাদি অনেক হোসাইন লনি। কৃতজ্ঞতা। আ ওয়েল কামরুন নাহার রুমা খুবই অদরকারি একটি কমেন্ট করেছেন। বাট থ্যাংক ইউ সো মাচ। ওবায়দ হোসাইন এরা সুস্থ আচ্ছা ওকে। আ অনেকে ভালোবাসা জানিয়েছেন। রিপন হোসেন আমাদেরকে দেখছেন, পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ। নওয়াজ শরীফকে আমি দেখতে পাচ্ছেন। ওয়েল আরো অনেকেই আমাদেরকে দেখছেন, এতক্ষণ দেখছিলেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস। যারা এতক্ষণ সাথে ছিলেন এবং যারা কমেন্ট করেছেন সাথে ছিলেন। বাট সবচাইতে বড় ধন্যবাদটা আজকে যার প্রাপ্য তিনি হলেন বিজয়ী বরকতুল্লাহ। কথা বলছিলাম অভিনয় নিয়ে এবং অনেক কিছু নিয়ে। অভিনয় নিয়ে আসলে অনেক বলা সম্ভব হয়নি বা শোনা সম্ভব হয়নি। কারণ সময়টা একটু অল্প আর সেই তুলনায় বিজয়ী বরকতুল্লাহর আচ্ছা, আমি লাস্টে অভিজ্ঞতা একটা কথা বলতে অনেক চাই। বড়। প্লিজ আমি শুনবো আমি সেটা। ফরগেট মি নট এর পুরো টিমকে আমি সেটাই ধন্যবাদ দিতে চাই। জিজ্ঞেস এই করতাম। কারণে যে আমরা একটা টিম ওয়ার্ক এর মধ্যে সেই কাজটা করেছি এবং ট্রিমেন্ডাসলি ভালো অ্যাক্টিং করেছে মেহজাবিন, হুম, হুম। ইয়াশ এবং ইরফান সাজ্জাদ এত ভালো কাজ করেছে। সহকর্মীরা ভালো হলে কিন্তু অটোমেটিক্যালি আমার নিজের কাজও ভালো হয়। আর সবচেয়ে পরিচালক বেশি রবিউল আলম রবির সাথে কাজ করতে কেমন যন্ত্রণা লেগেছে? দিয়েছে রবি। ওকে। এখানে আসার আগে রবি আমাকে আমি জানি না হঠাৎ করে ফোন করলো। আমি বললাম, "রবি তুমি কেন ফোন করছো?" তো ও তো দেশের বাইরে থাকে, করেছো। তখন বললাম যে, "তোমার নামে কিন্তু আমি অনেক কিছু বলব।" বলে, হুম। "বলেন যে আমি অনেক জ্বালাচ্ছি।" ও প্রত্যেকবার একটা করে ড্রাফট লিখতো। আমি ১২ টা ড্রাফট হয়েছিল হুম, হুম। এইটার স্ক্রিপ্টের। এবং ওয়াও! ফাইনালি যখন বলতো যে, "বিজয় আপা এখন একটা ড্রাফট পাঠিয়েছি।" আমি বললাম, "তোমার আবার পড়তে হবে? কি চেঞ্জেস?" বলে কি, "একটু পড়েন।" আমি তো বললাম, "রবি আমি তো কোনো চেঞ্জেস পাইনি।" হুম, বলে হুম। কি, "না একটা জায়গায় ছিল হচ্ছে গিয়ে রেখেছি আর রেখে দিয়েছি।" সিরিয়াসলি? সিরিয়াসলি আমি মানে এরকম ছোট, মানে ছোট এটা কি আরকি। অনেকটা এরকম ধাঁধা? বলো তো চেঞ্জটা কোথায়? তারপরে ওরকম ফাইনালি ১২ টা ড্রাফট আমার পড়তে হলো শেষের দিকে। আমি বলতাম, "রবি আমি পারব না। আই এম সো সরি। তোমাকে এগুলি আমি পারব না।" তারপরে আমি বললাম, "তুমি কি করো?" বলে, "আমি রান্না করি।" হুম। আমি বললাম যে, "রবি" মানে আমি আমার দেখা রবির ১ম কাজটা আমি করেছিলাম এইটার আগে। আচ্ছা। তো ওর সাথে আমার অনেক মেমোরিজ আছে, অনেক মজার। তো সেটা আমি এখানে বলব না। আমাদের নিজস্ব অনেক মজার স্মৃতি আছে। আমি ওকে অনেক ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। কারণ এরকম একটা ট্যালেন্টেড ছেলে আমাদের আসলে খুব দরকার। অবশ্যই। আমাদের আসলে খুব দরকার। আমাদের ও যেভাবে ওর চিন্তা, ওর ভাবনা, ওর মেধা এটা যদি আমাদের দেশের হিসেবে ও কাজে না লাগায় বা আমরা ওকে কাজে না লাগাতে পারি, এটা আমাদেরই লস হবে আমি মনে করি।
অবশ্যই, এবং এর আগেও চরকিতে তার যে কাজ অনুলৌকিক সেটাও কিন্তু অদ্ভুত আ সাফল্য পেয়েছিল এবং সবাই এত প্রশংসা করেছে। এত ডিফারেন্ট আ একটা কনটেন্ট এর স্বাদ আমরা মনে হয় যে অনেকদিন পাইনি। খুব হুম। নতুনত্ব দিয়ে আসলে উনি দর্শকের মন ভরাতে পারেন। ও সবসময় আমাকে বলতো যে আমার কাজগুলি কিন্তু সবার ভালো লাগবে না। আমি বলতাম যে দরকার নেই। একটা ডিরেক্টরের বা একটা মেকারের বা একটা ক্রিয়েটরের ওন স্যাটিসফ্যাকশন বলে কিছু থাকে। হু, হু। যে আমি এই কথাটা বলতে চাই। এটা আমার আমি স্যাটিসফ্যাকশন এর জায়গাটায় নিয়ে যেতে চাই। আমার এই ধারণাটা, আমার দর্শন, আমার ফিলোসফি হলো এটাই। হয়তোবা গুটি কয়েকজন মানুষ দেখবে, হু, হু। সবার যে ভালো লাগতে হবে সেটাও না। তো এরকম স্লো বার্ন ড্রামা বা এরকম ফিল্ম অনেক সময় সাধারণ দর্শকরা ভালো নাও বাসতে পারে। কিন্তু এটা করে যে আমাদের মধ্যে এক ধরনের পরিপূর্ণ একটা হু, হু। আনন্দ পেয়েছি, এক ধরনের ফিলিং এসেছে ডিফারেন্টলি। তো সেটার জন্য আমি এবং চরকিকেও ওই যে ধন্যবাদ নতুন জানাতে চাই। দর্শক তৈরি হওয়া সেটাও তো প্রয়োজন। মানুষ যদি আসলে নতুন কিছু না দেখে তাহলে জানবে কিভাবে যে নতুন কিছু আমরা দেখতে চাই কিনা? অনেক সময় না, এটা তার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন হয়। কৃতজ্ঞতা আমি জানাতে চাই আমাদের প্রোডিউসারকে, সারার ফারুকী ভাইকে, তিশাকে এবং অবশ্যই চরকি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অনেক গল্প করলাম এবং ফরগেট মি নট তো চলছে। চাইবো যে মানুষ আরো দেখুক এবং আরো বেশি করে তাদের ফিডব্যাক জানাক যে কেমন হয়েছে এবং কেমন লেগেছে বিজয়ী বরকতুল্লাহর অভিনয় তাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স থ্যাংক এগেইন। ইউ যারা নীল। দেখছেন ছোট্ট করে আমরা একদম শেষে আছি, একদম সময় নেই যদি কিছু বলতে চান। থ্যাংক ইউ মেরিল ক্যাফে লাইফে এই প্রথম আসলাম। আপনাদের সবার সামনে নিয়ে এসেছি ফরগেট মি নট, একটি ওয়েব ফিল্ম যেটা চরকিতে এখন চলছে। আমি আশা করব আপনারা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক দেখছিলেন মেরিল মিল্ক সুপার প্রেজেন্স ক্যাফে লাইভ। আমাদের সঙ্গে আজকে ছিলেন বিজয়ী বরকতুল্লাহ এবং তিনি অভিনয় করেছেন সম্প্রতি 'ফরগেট মি নট' চরকির এই নতুন কনটেন্টটিতে। যারা আমার মতো এই মানুষটিকে পর্দায় দেখতে চান, তার অভিনয় দেখতে চান, তারা কিন্তু দেরি না করে দেখে ফেলতে পারেন 'ফরগেট মি নট' অন চরকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস টুডে। দেখা হবে আগামীকাল প্রথম আলো। থ্যাংক ইউ।